জি। আর আরেকটা জিনিস, আমি যদি এখন যদি আমার হয় না 5 বছরের দিকে আমি করতে হয়, আমি দেশে গিয়া 90 দিনের উপরে থাকলে আমার পরের 5 বছর যদি আমি করতে চাইতে কোনো অসুবিধা হইবে? টাইমটা কতদিন লাগবে? ওকে, ঠিক আছে, আমি দুইটা প্রশ্ন দেখি আমার গেস্টর কাছে জিজ্ঞাইমু। আপনি টেলিভিশন দেখতে থাকুক এবং আমরা আশা করি আপনার প্রশ্নটার উত্তর সন্তোষজনকভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ কামরুল ভাই। আপনি কি আমার একটু প্রম্পট করতে হবে? আচ্ছা, আপনি শুনতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, উনি 2 বছর আগে হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করেছিলেন। হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনটা করার পরে উনি 1 বছরের মাথায় উনি ইনডেফিনিট পেয়ে গেছেন। 10 মাস আগে পেয়েছেন আর কি, এখন থেকে 10 মাস আগে। এখন ওনার প্রশ্নটা হচ্ছে উনি কবে এই ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, যদি করতে না পারেন এখন বা 2 বছর বা 3 বছর পরে, এখন যদি উনি যান 90 দিনের বেশি যদি উনি থাকেন, তাহলে ওই 5 ইয়ার্সটা কি স্টার্ট হবে এখন থেকে? এই আইনটা মানে গ্যাপটা কতদিনে উনি দেশের বাইরে থাকতে পারবেন ইন টার্মস অফ ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন? হ্যাঁ, এখন মেন রেসিডেন্সিয়াল পিরিয়ড ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ইজ 5 ইয়ার্স। হ্যাঁ, তো 5 ইয়ার্স যদি কেউ এখানে দেশে ইলিগালি আসে কিংবা কোনোভাবে আসে, তো ডেফিনেটলি ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে আসলে কাউন্ট করা হয় যে হি হ্যাজ বিন ইন দিস কান্ট্রি লিগালি। তো ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে কাউন্ট হবে 5 ইয়ার্স। তো এবং যেহেতু স্টেটে আলায়ার পেয়ে গেছে কীভাবে আমি জানি না, তো সেক্ষেত্রে যে 5 ইয়ার্স পরে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার আউটসাইড অফ দ্য ইউকে উনি থাকতে পারেন 450 ডেজ। ওটা টোটাল 5 ইয়ার্স মধ্যে টোটাল। আর 90 ডেজ হচ্ছে ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন লাস্ট ইয়ার, লাস্ট 12 মান্থস। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কেউ যদি লাস্ট 12 মান্থসে 90 ডেজ যদি বেশি থেকে থাকে, সেই ক্ষেত্রে যে আরও কিছু অপশন থাকে যে 6 ইয়ার হলে কতদিন, 7 ইয়ার্স হলে, সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছু কিছু এই 450 ছাড়াও আরও কিছু কিছু ক্যালকুলেশন আছে, কিন্তু সেগুলো আমাদের মেমোরিতে নাই এর মধ্যে, আসলে আমরা সবসময় ইউজ করি না। তবে যেটা হবে যে না, ওই 90 ডেজের কারণে কিন্তু পুরোটাই আবার শুরু করতে হবে না। সেক্ষেত্রে যে ওই শুধু মনে রাখতে হবে যে লাস্ট ইয়ারে যাতে 90 ডেজের বেশি না হয়। তার মানে কি এর পরের বছরে যদি যায় উনি অসুবিধা নাই, কারণ পরের বছরে তো উনি যদি 90 ডেজের ভিতরে থাকে, তাহলে তো ওই লাস্ট ইয়ার 90 ডেজ না হলেই তো উনি কভার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ কামরুল ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। আনটিল দেন প্লিজ স্টে উইথ আস। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এশিয়ান বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। যথারীতি আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার নিয়মিত গেস্ট, কমিটির পরিচিত ব্যক্তিত্ব, সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, দ্য প্রিন্সিপাল অফ এমকিউ হাসান সলিসিটর, মিস্টার কামরুল হাসান। কামরুল ভাই, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এই পর্যায়ে আমাদের কল আসার আগে কিছু অনেক ইমেইল চলে এসেছে। অ্যাটলিস্ট কিছুটা হলেও যদি আমরা উত্তর দিতে পারি, তাহলে তাদেরকে ডিপ্রাইভ করা হবে না। আমি ভেরি কুইকলি আমি যদি বলি, একজন ভাই উনি স্পাউস ভিসা এসেছেন এবং ভিসা এক্সপায়ার হওয়ার আগে 5 এপ্রিলে ওনার ভিসা এক্সপায়ার মানে ছিল 24 মার্চ 2012 উনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেছেন, কারণ ওনার 2 ইয়ার্স পুরোপুরি কমপ্লিট করেন নাই। এই কারণে উনি অ্যাপ্লিকেশন ইন টাইমই করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার এমপ্লয়ার ওনাকে বলতেছে যে তোমার যেহেতু এপ্রিলে 2012-এ এক্সপায়ার হয়ে গেছে, হোম অফিসিয়াল লেটার থাকা অবস্থায় আমরা মনে করি তোমার কাজের পারমিশন নাই। মানে এমপ্লয়ারকে কীভাবে উনি স্যাটিসফাই করবেন? এখন উনি যেটা করতে পারেন যে আপনি যে অ্যাকনোলেজমেন্ট লেটারটা পেয়েছেন এবং যদি কোনো লয়ারের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশনটা করে থাকেন, আপনি লয়ারের কাছ থেকে একটা চিঠি নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। সেকশন 3C অফ ইমিগ্রেশন অ্যাক্ট 1971-এ ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কেউ যদি অ্যাপ্লিকেশন করে লিগালি সে দেশে থাকতে পারবে এবং তার প্রিভিয়াস টার্মস অ্যান্ড কন্ডিশন অফ হিজ লিভ টু রিমেন উইল কন্টিনিউ ডিসিশন হওয়ার আগ পর্যন্ত। যেহেতু উনি স্পন্সর এসেছিলেন, উনি হি ওয়াজ ইন্টাইটেল টু ওয়ার্ক। সো এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার সময় আপনি করতে পারবেন, সেটা সেকশন 3C অফ ইমিগ্রেশন অ্যাক্ট 1970 অনেক ক্লিয়ারলি বলে দিয়েছে। যে কারণে অ্যাকনোলেজমেন্ট লেটার এবং আপনার সলিসিটর কাছ থেকে একটা চিঠি নিয়ে এবং 3C-টা কোড করে একটা চিঠি নিয়ে আপনার এমপ্লয়ারকে দিলে ডেফিনেটলি আপনাকে কাজ করতে সুযোগ দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক
আপনি যিনি ইমেল করেছেন আপনার ইমেলের উত্তর পেয়েছেন। Go to the next email. Hello, I wanted to know some advice about getting somebody from Bangladesh on a settlement visa. Basically, my brother got married in Bangladesh, but you know the new law, you have to show 18,600. But he works in an Indian restaurant here, he cannot show this much. I wanted to know whether my second brother who works in an English shop, he earns 14,000 pounds per year. One who got married, he earns 8,000 pounds. So what my parents wanted to know was that whether my second brother can help him in terms of maintenance in regards to my brother who wants to get his wife over. Please get back to me. Thank you. Yes, Khalid. Answer is very straightforward. এখানে answer will be no. কারণ ফ্যামিলি মাইগ্রেশনে যেটা from since 9th of July এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে স্পন্সর হ্যাজ টু শো দ্যাট হি অর শি ইজ আর্নিং 18,600 পার annum। তো এই ক্ষেত্রে যে এবং শুধু যে ইনকাম করলেই হবে না, ওই ইনকামটা কিন্তু ইট শুড রিফ্লেক্ট ইনটু হিজ ব্যাংক স্টেটমেন্ট, এবং সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য এমপ্লয়মেন্ট, লেটার ফ্রম দ্য এমপ্লয়ার অ্যান্ড কন্টিনিউয়াসলি 6 month পে স্লিপ, ব্যাংক এইসব ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, তা নাহলে অ্যাপ্লিকেশন রিফিউজ হবে। প্লাস থার্ড পার্টি স্পন্সর ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স 9th of July। হ্যাঁ, তারপরের ইমেলটা এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চন। দ্য হাই, আই এম গোয়িং টু রিনিউ মাই স্টুডেন্ট ভিসা আন্ডার Tier 4 rules this month. However, I've been working for a company using my national insurance number without the legal right to work, and he doesn't have a right to work. Will the immigration officer check my working history, as on the application form it asks for my national insurance? তো চেকিং এর ব্যাপারে আমি শিওর না, কারণ যদি বাট ইফ ইউ আর বিং কট on a spot that you are working, then definitely it is a breach of your terms and conditions of your further leave to remain in the UK, and definitely they can on that ground they can refuse the application. They can curtail your visa, and definitely they can remove you from the But the immigration officer has every right to check. They can. Immigration they can check if they want to. They can. Yes. Okay, thank you. This is a brother from Harlow. The next email, on 12th of December 2002, I applied for further leave to remain as a business entrepreneur. I'm a student in here. My question is, when I applied, I couldn't submit my original bank statement for maintenance because of the delay in the post. I just submitted normal printed statement which I got from my bank. On 21st of December, I received acknowledgement letter. On the last line of the letter, they said, don't send anything to them now. Recently, I received my maintenance bank statement, proper bank statement at home by post. Should I send them to now, or because I now have the sufficient money at the bank for maintenance purposes? জি, আপনার প্রতি অ্যাডভাইস হবে ইয়েস, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আপনার যে অরিজিনাল ডকুমেন্টটা পেয়েছেন ইউ মাস্ট সেন্ড টু দ্য ইউকে বর্ডার এজেন্সি। তবে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনার অ্যাপ্লিকেশনটা ছেড়েছেন কিন্তু ডুরহামে, বাট ইউ শুড নট সেন্ড দ্যাট অরিজিনাল ডকুমেন্ট টু ডুরহাম, ইট শুড বি শেফিল্ড। অ্যান্ড দ্য পোস্ট কোড এবং অ্যাড্রেসটা এই মুহূর্তে আমার মনে আসছে না, তো ডেফিনেটলি SE দিয়ে যে পোস্ট কোডটা শেফিল্ডের S38WA, জি, ওইখানে আপনি ছাড়বেন, একটা কাভার লেটার করবেন যে ফার্দার টু মাই লেট অ্যাপ্লিকেশন ডেটেড সো অ্যান্ড সো ডেট আই ইনক্লোজ হেয়ার উইথ অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট, এভাবে দিয়ে এবং এটা আপনি স্পেশাল ডেলিভারি কিংবা রেকর্ড ডেলিভারি করে অবশ্যই পাঠাবেন। এবং এই ডকুমেন্টটা যদি আপনার ডিসিশনের আগে পৌঁছায় এবং ফাইলের সঙ্গে লিঙ্ক হয়, then definitely it should be treated as a post decision evidence, and it must be considered by the UK border agency. ওরা যদি এটা লিঙ্ক না হয় এবং যদি ওরা যদি কনসিডার না করে, তাহলে আপনি অ্যাপিলে যে ডেফিনেটলি ইউ উইল গেট গুড ডিসিশন অফ অ্যাডভাইস হবে ইউ মাস্ট সেন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল বাই স্পেশাল ডেলিভারি অর রেকর্ডেড ডেলিভারি। থ্যাংক ইউ কামরুল ভাই। আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে আমাদের অনেক কলার আছে, এটা মানে এটাই হবে আমাদের লাস্ট ইমেল, আর পরে আর ইমেলের উত্তর দেওয়া যাবে না।